তো আমরা যদি বলি যে ৫,০০০ না ১৫,০০০ তখন কি হবে? এটা তো একক দশক শত হয়ে গেল আর এটা হাজার হয়ে গেল, তাহলে তো ১৫। একটা ঘরে তো দুটো সংখ্যা বসে না, একটা করেই সংখ্যা বসে। তখন কি হবে? এই যে আগের একটা চলে যাবে অযুতের ঘরে, তাই বলা হয় অযুত আর হাজার মিলে হাজারই হয়। ঠিক আছে? হ্যালো আমার ছোটো ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের সকলকে তোমাদের ইউটিউব চ্যানেল বাংলা ম্যাথস 2.0 তে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে ক্লাস 5-এর অঙ্ক করাবো। তো ক্লাস 5-এর পেজ নম্বর 22 পৃষ্ঠা পর্যন্ত আমি গত ক্লাসে দিয়ে দিয়েছি। আজকে সেই 23 পৃষ্ঠার পরের থেকে 30 পৃষ্ঠা পর্যন্ত চেষ্টা করব অঙ্কগুলো করার। আর তো আজকে অঙ্কের মধ্যে কী কী থাকছে, সাধারণ গুণনীয়ক, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, স্থানীয় মানে বিস্তার, এই সমস্ত কিছু আজকে তোমাদের স্টেপ বাই স্টেপ করতে থাকবো। তো চলো শুরু করা যাক। তাহলে প্রথমে শুরু করছি 23 নম্বর পৃষ্ঠা থেকে। 23 নম্বর পৃষ্ঠায় বলেছে যে গুণনীয়ক কী জিনিস সেটা দেখাতে, মানে গুণনীয়ক কী। এর আগের ক্লাসে সাধারণ গুণিতক, গুণিতক এই সমস্ত জিনিস আমরা যে শিখেছি। তো যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে। সেই ক্লাসগুলো আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, অথবা তুমি আমার চ্যানেলে গিয়ে দেখবে যে প্লে লিস্ট বলে যে অপশানটা আছে, সেই প্লে লিস্টে দেখবে ক্লাস 5-এর সমস্ত ক্লাস একটা ক্লাসে দিয়েছি। ঠিক আছে? ক্লাস 5, ক্লাস 6, ক্লাস 7 আলাদা আলাদা করে ক্লাস আমি করে রেখেছি। ঠিক আছে? তো সেখানে গিয়ে তোমরা দেখে নিও। তো আজকে আমরা কি দেখব, যে গুণনীয়ক কী। গুণনীয়ক কী জিনিস যদি সোজাভাবে বলি, গুণনীয়ক হচ্ছে যে সংখ্যার গুণনীয়ক বার করতে বলবে সেই সংখ্যাটাকে যত দিয়ে ভাগ যাবে সেগুলোই হচ্ছে ওই সংখ্যাটার গুণনীয়ক। কীরকম? মনে করো তোমাকে 4-এর গুণনীয়ক বার করতে বলেছে, তাহলে প্রথমে আমাকে দেখতে হবে এই 4কে কত দিয়ে ভাগ যায়। তাহলে যে কোনো সংখ্যাকে এই 1 দিয়ে ভাগ যাবে এবং ওই সংখ্যাটা নিজে সেটা দিয়ে ভাগ যাবে। তার মানে কি 1 দিয়েও ভাগ যাচ্ছে, 4 দিয়েও ভাগ যাচ্ছে। আর কি দিয়ে যায়? 1 আর 4-এর মধ্যে 2 দিয়ে 4কে ভাগ যায়, তাই 2 দুগুণে 4। তাই 4-এর গুণনীয়ক কী কী পেলাম? 1, 2, 4। ঠিক আছে? আর গুণিতক বলতে আমরা কি বুঝি? গুণিতক বলতে গুণ করে আমরা যে সমস্ত সংখ্যা পাবো সেগুলোকে গুণিতক বলে। কীরকম? যেমন 4 1 4, 4 2 8, 3 4 12। তাহলে 4, 8, 12, 16, 20 এই সমস্ত মানে যত সংখ্যা দিয়ে আমরা গুণ করব 4কে, গুণফল যেটা পাবো সেটাই হচ্ছে তার গুণিতক। তো আমরা গুণিতক গত ক্লাসে দেখেছি, আজকে দেখবো আমরা গুণনীয়ক। তাহলে দেখো 4-এর গুণনীয়ক কিন্তু আমরা 3টে পেলাম, বেশি পাবো না। গুণিতক যেমন আমি অসংখ্য পাবো, কিন্তু গুণনীয়ক আমাদের নির্দিষ্ট থাকবে। ঠিক আছে? মনে করো তোমাকে 6-এর গুণনীয়ক বার করতে বলো, তাহলে যে কোনো সংখ্যাকে কি বললাম? 1 দিয়ে যাবে এবং সেই সংখ্যাটা দিয়ে যাবে। মাঝখানে কেন ফাঁকা রেখেছি সেটা বোঝো। 6-এর গুণনীয়ক শুরু হচ্ছে 1 থেকে, কারণ 1-এর আগে তো কোনো সংখ্যা নেই, 1 থেকে শুরু হচ্ছে। আর যেহেতু 6-এর গুণনীয়ক বার করছি, তাহলে গুণনীয়কটা নিশ্চয়ই শেষ 6টাকেই পাবো। 7 দিয়ে তো আর 6কে ভাগ যাবে না, বড় সংখ্যা দিয়ে নিশ্চয়ই ছোটো সংখ্যাকে ভাগ যাবে না। তাই হয় শুরু হবে 1 থেকে আর শেষ হবে 6 থেকে। তাই আমরা 1 লিখলাম, 6 লিখলাম, আর মাঝখানে যাদের দিয়ে ভাগ যাবে সেটা আমরা মাঝখানে সেগুলো বসাবো। দেখো 1 দিয়ে ভাগ করলে 6 হয়, 6কে 6, তার মানে 1 দিয়ে ভাগ করলে 6 হয়, তাহলে 1টাও গুণনীয়ক, 6টাও গুণনীয়ক। এবার দেখি 1-এর পরে 2 দিয়ে ভাগ যায় কিনা। 3 দুগুণে 6, তার মানে 2 দিয়েও ভাগ যাচ্ছে। তাহলে দেখো 2 দিয়ে ভাগ গেলে কত হচ্ছে? 6কে 2 দিয়ে যদি আমরা 6কে ভাগ করি 3 দুগুণে 6, তার মানে এই 2টাও গুণনীয়কের মধ্যে পড়বে, 3টাও গুণনীয়কের মধ্যে। তাই 2 আর 3 দুটোই হবে। এই 4টেই হলো 6-এর গুণনীয়ক। বোঝা গেল? চলো এবার স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো করতে থাকি। 23 নম্বর পৃষ্ঠায় 1-এর অঙ্কটা বলেছে যে 8-এর গুণনীয়কগুলো কী কী। তাহলে লিখবো 8-এর গুণনীয়কগুলি হলো, দেখো 1 তো হবেই, আর 1 হলে 8ও হবে, কারণ 1 আর 8 মানে 1 আর 8 গুণ করলে 8 হবে, তাই 1 আর 8 পেলাম। এবার দেখো 2 আর 4 গুণ করলে 8 পাবো, তার মানে 2 দিয়ে ভাগ করলে 4 হয়, আবার 4 দিয়ে ভাগ করলেও 2 হয়, তাই 4 দুগুণে 8, তাই 2টাও হবে আর 4টাও হবে। 2 আর 4, তার মানে 8কে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাই 1 2 4 8, এটাকে বলা হয় 8-এর গুণনীয়ক। আশা করি বোঝা গেছে। আচ্ছা, এবার 2-এর অঙ্কটা বলেছে 7-এর গুণনীয়ক। তাহলে 7-এর গুণনীয়ক আমরা কী করে বার করব? 7কে শুধুমাত্র 1 দিয়ে আর 7 দিয়েই ভাগ যায় লিখবো, কিন্তু 7-এর গুণনীয়কগুলি হলো 1 ও 7। ঠিক আছে? তাহলে 7-এর কটা গুণনীয়ক পেলাম? 2টো গুণনীয়ক পেলাম। এরপরে আছে 9। 9-এর গুণনীয়কগুলি হলো, দেখো 1 দিয়ে ভাগ যাবে, 9 দিয়েও ভাগ যাবে, আবার শুধুমাত্র 3 দিয়ে ভাগ যায়। 3 3 9, 3 গুণ 3, তার মানে শুধু কিন্তু একটা 3 লিখবো, দুটো 3 লিখবো না। 1 গুণ 9, তাই 1 আর 9 হচ্ছে গুণনীয়ক। ঠিক আছে? আশা করি বোঝা যাচ্ছে। তো দেখো এবার 4-এর অঙ্কটা বলেছে 8 ও 6-এর সাধারণ গুণনীয়ক। আমরা এতক্ষণ একটা একটা করে সংখ্যাগুলোর গুণনীয়ক বার করেছি। সাধারণ গুণনীয়ক যখনই বার করতে বলবে না, তখন হয় দুটো কিংবা তার বেশি সংখ্যাগুলোর গুণনীয়ক বার করতে বলবে। তোমাকে বলেছে দেখো 8 ও 6-এর, তার মানে এখানে কিন্তু একটা সংখ্যার গুণনীয়ক বার করতে বলেনি, দুটোর বার করতে বলেছে। তাই সাধারণ মানেই হচ্ছে যে সংখ্যাগুলোর বলবে সেই সংখ্যাগুলোর মধ্যে যে গুণনীয়কটা দুটোর মধ্যেই থাকবে সেটাকে বলা হয় সাধারণ গুণনীয়ক।
মানে 8-এর গুণনীয়কগুলি আর 6-এর গুণনীয়কগুলি বার করব, যে গুণনীয়কটা দুটো গুণনীয়কের মধ্যেই থাকবে সেটাকেই বলা হয় সাধারণ গুণনীয়ক। তো চলো করতে থাকি। দেখো যখনই আমরা সাধারণ গুণনীয়ক বার করব তাহলে একটা একটা করে তাদের গুণনীয়কগুলি লিখতে হবে। তাহলে প্রথমে কি লিখব, 8-এর গুণনীয়কগুলি হলো, কি হবে বলো, যে কোনো সংখ্যার 1 থেকে শুরু হয় তাহলে 1 হলে ওই সংখ্যাটা নিজও হবে, তাই 1 আর 8 লিখে ফেললাম। মাঝখানে এবার ওই মাঝখানে 1 আর 8-এর মধ্যে যেগুলো হবে সেগুলো মাঝখানে বসাবো। এবার দেখি 2 দিয়ে ভাগ যায় কি না, 2 দিয়ে 4 দুগুণে 8, হ্যাঁ তার মানে 2ও হবে 4ও হবে। 2 আর 4-এর মধ্যে হচ্ছে 3, তার মানে 3 দিয়ে তো ভাগ যায় না, সুতরাং 1 2 4 8, 4টে হয়ে গেল 8-এর গুণনীয়ক। এবার 6-এর গুণনীয়কগুলি হলো একইভাবে 1 ও 6, 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণী 6, তার মানে 1 2 3 6, তার মানে 8-এর গুণনীয়ক কটা পেলাম, 4টে, 6-এরও গুণনীয়ক পেলাম 4টে। তাই 8-এর গুণনীয়ক নির্দিষ্ট, 6-এরও গুণনীয়ক নির্দিষ্ট। এগুলো পরীক্ষায় আসে, যে যেমন গুণিতক অসংখ্য আর গুণনীয়ক নির্দিষ্ট হয়। এবার লিখব কি, 8 ও 6-এর সাধারণ গুণনীয়ক হলো, কি হবে দেখো, কোন গুণনীয়কটা দুটোর মধ্যে আছে, 1 আছে তাই 1 লিখব, 2ও আছে তাই 2 লিখব, মানে 1 ও 2 হয়ে যাবে 8 ও 6-এর সাধারণ গুণনীয়ক। তো আশা করি বোঝা গেছে। এবার 5-এরটা বলেছে, দেখো 5 ও 7-এর সাধারণ গুণনীয়ক। একইভাবে 5-এর গুণনীয়কগুলো লিখব 1 ও 5, 7-এর গুণনীয়কগুলি লিখব 1 ও 7। তাহলে 5 ও 7-এর সাধারণ গুণনীয়ক কি পেলাম, শুধু একই আছে, তার মানে 1, ঠিক আছে 1। তারপরে বলেছে 6 ও 9-এর, আচ্ছা এগুলো মুছে দিই। দেখো 6 ও 9-এর সাধারণ গুণনীয়ক বার করতে বলেছে, সুতরাং প্রথমে 6-এর গুণনীয়কগুলি হলো, সেটা লিখতে হবে কিন্তু 6-এর গুণনীয়কগুলি হলো, কি পেয়েছি, 1 পেলে 6ও পাবো, কেন 6 1 কে 6 হয়, 2 পেলে 3ও পাবো, কেন 3 দুগুণী 6 হয়, তাই তো। এবার 9-এর গুণনীয়কগুলি হলো 1 9 আর মাঝখানে 3 3 3 9, ঠিক আছে। এবার লিখব 6 ও 9-এর সাধারণ গুণনীয়ক, পুরো কথাই লিখতে হবে। দেখো কি কি আছে, দুটোর মধ্যে 1 আছে আর 3 আছে, তার মানে 1 ও 3 হয়ে যাবে 6 ও 9-এর সাধারণ গুণনীয়ক। তাহলে 23 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার 24 নম্বর পৃষ্ঠায় কী অঙ্ক আছে দেখি। আচ্ছা 24 নম্বর পৃষ্ঠায় যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা আছে, এগুলো আমি একটু বলে দিই। প্রথমে আমরা যৌগিক সংখ্যাগুলো বলি। দেখো এখানে 6-এর গুণনীয়ক কটা পেয়েছি, 1 2 3 4, মানে 4টে, 9-এর গুণনীয়কও 3টে পেয়েছি। আবার একটু আগে 5-এর গুণনীয়ক যখন বার করেছিলাম তখন কটা পেয়েছিলাম, 1 ও 5, মানে দুটো গুণনীয়ক পেয়েছিলাম। 7-এর যখন আমরা গুণনীয়ক বার করেছিলাম 1 ও 7। তাহলে এখানে একটু ভালো মতো বুঝবে, যদি গুণনীয়ক দুটো আসে, একটা 1 আর ওই সংখ্যাটা নিজেই, ঠিক আছে, যেমন 1 আর 5 আর 1 আর 7, তার মানে 1 আর ওই সংখ্যাটা নিজেই, তাহলে এদেরকে বলা হয় মৌলিক সংখ্যা। যাদের গুণনীয়ক দুটো আসবে, একটা 1 আর একটা ওই সংখ্যাটা নিজেই, তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা। আর যাদের গুণনীয়ক 2-এর বেশি আসবে তাদেরকে বলা হয় যৌগিক সংখ্যা, ঠিক আছে। খুব সোজা জিনিস, আশা করি বোঝা গেছে। যেমন 9 একটা যৌগিক সংখ্যা, 6 একটা যৌগিক সংখ্যা, আর 5-এর গুণনীয়ক দুটো, তাই 5 একটা মৌলিক সংখ্যা। এরকম কী কী মৌলিক সংখ্যা আছে বলো, 2 থেকে শুরু হয় 2, কারণ 2কে ভাঙলে 1 আর 2ই পাবো, 3কে ভাঙলে 1 আর 3ই পাবো, 3 1 কে 3, 4 হবে না 5, 5কে ভাঙলেও 1 আর 5 পাবো, 7কে ভাঙলেও 1 আর 7 পাবো, 9কে ভাঙলে তো 3 3 9, তার 9 মৌলিক সংখ্যার মধ্যে পড়বে না, 11, তারপরে 13, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা আলাদা, বিজোড় সংখ্যা আলাদা, কিন্তু এটা গুলিয়ে ফেলবে না অনেকে। এগুলো দেখো 3 5 7 এরকম পরপর বিজোড় আসছে জন্য তোমরা ভেবে ফেলো না যে 9ও একটা মৌলিক সংখ্যা, না, প্রত্যেক বিজোড় সংখ্যাই যে মৌলিক হবে এমন কোনো কথা নেই। যেমন 9 বিজোড় কিন্তু মৌলিক না, 15 বিজোড় কিন্তু মৌলিক না, কেন 3 5 15, ঠিক আছে। আবার দেখো 2 কিন্তু যৌগিক জোড় সংখ্যা, তাই না, 2 তো জোড় সংখ্যা, তাই দেখো 2 কিন্তু আবার মৌলিক সংখ্যা হয়ে গেছে, ঠিক আছে। তাই এটা পরীক্ষায় প্রশ্ন আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসবেই তোমাদের, যে জোড় মৌলিক সংখ্যা কোনটি, একটি উদাহরণ দাও যেটা জোড় মৌলিক সংখ্যা, তাহলে সেটা কি 2 জোড় সংখ্যা কিন্তু এটি মৌলিক সংখ্যা। এছাড়া বাকি যে জোড় সংখ্যাগুলো আছে সমস্ত যৌগিক সংখ্যা, ঠিক আছে। তো চলো এগুলো মুছে এবার করতে থাকি। দেখো এখানে মৌলিক অথবা যৌগিক কোনগুলো সেটা তোমাকে লিখতে হবে। তাহলে 18কে যদি আমরা ভাঙি তাহলে 1 আর 18 তো পাচ্ছি, তাই না। তারপর 9 দুগুণী 18, আবার 9কে ভাঙলে 3 3 9, তাই না। এইভাবে দেখো চেন আকারে আসছে, প্রথমে 1 দিয়ে ভাঙলাম 18 হলো, 18কে এবার 2 দিয়ে ভাঙবো 9 হলো, 9কে এবার 3 দিয়ে ভাঙবো 3 3 9, তার মানে এটা কি পেলাম, যেহেতু 2-এর বেশি গুণনীয়ক চলে আসলো তাই এটা যৌগিক সংখ্যা। এটাকে ভাঙো 1 পাবো 6 পাবো, আবার 6কে যদি ভাঙি 2 আর 3 পাবো, 3 দুগুণী 6, ঠিক আছে। আচ্ছা একইভাবে তার মানে এটা হয়ে গেল যৌগিক। এটা 1 আর 14, তারপর 14কে আবার
7 দুগুণে 14, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে যৌগিক। 20কে একইভাবে 10 দুগুণে 20, 10কে ভাঙলে 5 দুগুণে 10, ঠিক আছে। তাহলে এগুলো হয়ে যাবে যৌগিক সংখ্যা। এখানে একইভাবে দেখো 1 পাচ্ছি, 3 পাচ্ছি, 7 পাচ্ছি, আবার 21 পাচ্ছি। 3 7 21, 21 1 21। 3কে ভাঙলে কত পাবো? 1 আর 3, তার মানে এটা হয়ে যাবে মৌলিক সংখ্যা। আর এটা যেহেতু 2 এর বেশি গুণনীয়ক, তাই এটা যৌগিক সংখ্যা। এটা দেখো 1 আর 11ই হবে, তাই এটা হয়ে যাবে মৌলিক সংখ্যা। আর এটাকে তো 1 পাবো, 10 পাবো, আবার 2 দিয়ে 5 দুগুণে 10 পাবো, তাই এটা যৌগিক। আর এটা 1 আর 17ই হবে, তাই এটা মৌলিক, ঠিক আছে। এগুলো হয়ে গেল মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা হয়ে গেল। এবার পরের অঙ্কটা বলেছে 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি লিখি। তো চলো লিখতে থাকি। তাহলে কি লিখব? 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি হলো কি কি লিখতে হবে। প্রথমে 2 থেকে শুরু হচ্ছে, 2 3 5 7 11 13 17 19 20 হবে না, 21 হবে না, 23 24 হবে না, 3 8 24, 25 হবে না, 5 5 25, 26 হবে না, 27 হবে না, 3 9 27, 28 হবে না, 29 হবে, 29 31 32 হবে না, 33 হবে না, 34 হবে না, 35 হবে না, 36 হবে না, 37 হবে, 38 হবে না, 39 হবে না, কেন 3 3 39, 41 হবে, 42 হবে না, 43 হবে, 44 45 46, 47 হবে, 49 তো 9 9 মানে 7 7 49 হয়, তাই এই কটায়, ঠিক আছে। 1 থেকে 50 পর্যন্ত এই কটায় মৌলিক সংখ্যা। কটা হলো দেখো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা হচ্ছে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা। এবার 3-এর অঙ্কটা দেখো, 1 থেকে 50 পর্যন্ত যৌগিক সংখ্যা, তার মানে বাকিগুলো যৌগিক সংখ্যা হয়ে যাবে। তাহলে কি লিখবো? 1 থেকে 50 পর্যন্ত যৌগিক সংখ্যাগুলি হলো কত হবে? দেখো 1 হবে না। দেখো 1 কেন হবে না? কারণ যৌগিক সংখ্যা কাদের বলে? যার 2 এর বেশি গুণনীয়ক থাকতে হবে। মৌলিক সংখ্যা যার 2টো গুণনীয়ক থাকতে হবে। তাহলে 1 শুধুমাত্র 1 1 একই হয়, তার মানে 1 এর গুণনীয়ক শুধুমাত্র একই। তাই দেখো 1 মৌলিক সংখ্যার মধ্যেও পড়লো না, যৌগিক সংখ্যার মধ্যেও পড়লো না। তাহলে যৌগিক সংখ্যা কী হবে? যেগুলো এখানে হলো না সেগুলো এখানে লিখবো। 4 6, তারপরে 8 9 10 12 14 15 16 18 20 21 22 23 হবে না, 24 25 26 27 28 30 32 33 34 35 36 37 হবে না, 38 39 40 41 হবে না, 42 43 হবে না, 44 45 46 47 হবে না, 48 50 49 হবে, তাই তো 49 50, ঠিক আছে। তাহলে হয়ে গেল 1 থেকে 50 পর্যন্ত যৌগিক সংখ্যাগুলি। তারপরে 4-এরটা করি। দেখো 4-এরটা কি বলেছে? 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা মৌলিক না যৌগিক। এটা তো আমি এর আগেই বললাম, 2 ছাড়া 2 একটা যৌগিক মানে জোড় সংখ্যা। তাহলে 2 এর পরে 2 4 6 8 এগুলো দেখো সব কটাকে ভাঙা যায়, 2 দুগুণে 4 3 দুগুণে 4 দুগুণে 8। তার মানে 2 একমাত্র জোড় সংখ্যা যাকে ভাঙা যায় না, আর 2 এর পরে যে জোড় সংখ্যাগুলো আছে সেগুলোকে ভাঙা যায়। তার মানে এগুলোকে যৌগিক সংখ্যা বলে, আর এটাকে মৌলিক সংখ্যা বলে। তার 2 একমাত্র মৌলিক সংখ্যা, বাকি জোড় সংখ্যাগুলো সব যৌগিক সংখ্যা। তার 5-এরটা বলেছে দেখো মৌলিক জোড় সংখ্যা লিখি। তাহলে সেটা তো এইমাত্রই বললাম, মৌলিক জোড় সংখ্যা হচ্ছে 2, যেটা জোড় সংখ্যা অথচ মৌলিক। 6 দেখো 6-এর ঘনবস্তুগুলো সমতল ও কোন তলটি বক্রতল। আমি যত সম্ভব চেষ্টা করেছি আঁকার, যেন তোমাদের সুবিধা হয় বুঝতে। তো দেখো একটা সমতল একটা বক্রতল। সমতল বলতে কি বোঝায়? যে বোর্ডের তলটা হচ্ছে পুরো সমতল। বক্রতল বলতে এই যেমন বক্রতল বলতে তোমাদের আমি বোঝাই, যেমন এই পেনটা, ঠিক আছে। পেনটা দেখো এই যে একদম কর্নারে এই তলটাকে দেখো লেভেল আছে, সমান আছে, তাই এটাকে বলে সমতল। আর যে গোল আছে মানে ঢেউ খেলানো যে তলগুলো, সেটাকে বলা হয় বক্রতল। তার মানে এটা হয়ে যাবে বক্রতল, এটাও সমতল, এটাও সমতল, ঠিক আছে। তাহলে এটা দেখো, এটা যদি একটা বাক্স, তাহলে বাক্স তো সবকটাই সমতল হবে। তার মানে এটাও সমতল, এটাও সমতল, এটাও সমতল, তিনটেই সমতল। আচ্ছা এখানে দেখো একটা ঘনক মানে লুডুর ছক্কা, তাহলে লুডুর ছক্কার মধ্যে তো সবকটাই সমতল আছে, পুরো সমান থাকে, সেটাকে সমতল বলে। যে তল সমান তাকে বলা হয় সমতল। আচ্ছা এটা একটা মনে করো একটা বরের টোপর, ঠিক আছে। বরের টোপর তোমরা নিশ্চয়ই দেখেছো। তাহলে এই বরের টোপরে ওপরে এটা ঢেউ খেলানো থাকে, এরকম গোল থাকে, আর নিচে এটা পুরো মাটির সাথে লেগে থাকে, তাই না। তার মানে এটা যদি পুরো ভরাট হয় তাহলে এটা হয়ে যাবে সমতল, আর এটা হয়ে যাবে বক্রতল। তার মানে এটা হচ্ছে, এটাকে বলা হয় শঙ্কু।
তাহলে শঙ্কু দুটো তল, একটা বক্রতল যেটা গোল থাকে চারিদিকে রাউন্ড বাই রাউন্ড থাকে সেটা হচ্ছে বক্রতল, আর এইটা হচ্ছে সমতল। ঠিক আছে, আচ্ছা এটা একটা চোঙ বলা হয়। তাহলে চোঙের দেখো দুটো তল, যেটা রাউন্ড বা এটা হচ্ছে রাউন্ড ঘুরছে, এদিকে গোল ঘুরছে, মানে ঠিক এরকম সেম। তাহলে এটা হচ্ছে গোল ঘুরছে আর একটা ওপরের তল, তাহলে ওপরের তলটাকে বলা হয় সমতল আর এই তলটাকে বলা হয় বক্রতল। ঠিক আছে, আচ্ছা এটা দেখো একটা বলের ছবি, ফুটবল আছে, আমি তোমাদের ক্রিকেট বলের একটা ছবি এঁকেছি। ঠিক আছে, তাহলে এই বলের এই তলটাকে কি বলে? এই তলটা বলের তো আর কোনো সমান থাকে না, বলের তলেই হচ্ছে টোটালি ঢেউ খেলানো, তাই এটাকে বলা হয় বক্রতল। আচ্ছা এটা একটা বেলুন আকৃতির, এটাকে কি বলা হবে? এটাকে অবশ্যই বক্রতল বলা হবে। ঢেউ খেলানো যদি এইটার কথা বলতো, মানে এইটার কথা বলতো, তাহলে এটা সমতল হতো, যেহেতু ভেতরেরটা বলেছে এরকম ঢেউ খেলানো আছে সেটাকে বলা হয় বক্রতল। আর এটা তো একটা বোর্ড, তাই তো, ব্ল্যাকবোর্ড, আর ব্ল্যাকবোর্ড তো অবশ্যই সমতলই হবে। আর এটা একটা বইয়ের তলটাও সমতল হবে। তো আশা করি বোঝা গেছে সমতল আর বক্রতল কী জিনিস। এবার 26-এর অঙ্কগুলো কী আছে সেটা দেখো। 26-এর অঙ্কগুলো সংখ্যা বানাতে হবে, একক, দশক, শতক, হাজার। ঠিক আছে, তো চলো সেগুলো করতে থাকি। দেখো পরেরগুলো বলেছে একক, দশক, শতক, হাজার, অযুত, তাই তো। আচ্ছা তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, তোমাদের অযুত পর্যন্ত দিয়েছে। আচ্ছা দেখো যখন আমরা 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা লিখি, এগুলো সব এক অঙ্কের সংখ্যা, সেইগুলো সমস্ত যদি একটা করে সংখ্যা দেয় তাহলে সেগুলো হয় এককের ঘরে। ঠিক আছে, 1 থেকে 9 পর্যন্ত। আচ্ছা 9-এর পরে কত হবে? সেটা 10 হবে। দেখো 10 হয়ে গেল দুটো সংখ্যা, তাই 10-এর একটা চলে আসবে দশকের ঘরে, আর এখানে 0 পড়ে থাকবে, তাই না। আবার 10 থেকে শুরু করে 10, 20, 30, 40, 50, 60, 99 পর্যন্ত। 99 পর্যন্ত মানে দশকের ঘরে 9, এককের ঘরে 9, 9, 10, 9, 99, তাহলে সেটা হবে দুটো ঘর। 99-এর পরে আমরা কত বলি? 100, তাহলে 100টা চলে আসে 3 অঙ্কের, তাই এই শতকের ঘরের 100টা চলে আসে, একটা চলে আসে শতকের ঘরে। তাহলে 100-র পরে 999 পর্যন্ত চলতে থাকে 3টে ঘর পর্যন্ত, তারপরে কত আসে? 1000, তাহলে 1000-এর একটা চলে আসে হাজারের ঘরে, আর বাকিগুলো পরের ঘরে বসে। ঠিক আছে, 1000। আচ্ছা তাহলে অযুতটা কি? অযুত আর হাজার মিলেও আমরা হাজারই বলবো। কেন? যখন আমরা যদি বলি 5000 তাহলে তো এরকমভাবে বসবে, এটা হাজার, এটা শতক, এটা দশক, এটা একক, 5000। কিন্তু আমরা যদি বলি যে 5000 না 15000, তখন কি হবে? এটা তো একক, দশক, শতক হয়ে গেল, আর এটা হাজার হয়ে গেল, তাহলে তো 15। একটা ঘরে তো দুটো সংখ্যা বসে না, একটা করেই সংখ্যা বসে, তখন কি হবে? এই যে আগের একটা চলে যাবে অযুতের ঘরে, তাই বলা হয় অযুত আর হাজার মিলে হাজারই হয়। ঠিক আছে, তাহলে অযুত মানে হচ্ছে 10,000-এর সমান, হাজার মানে 1000-এর সমান, শতক মানে 100, দশক মানে 10, একক মানে 1। এই যেগুলো এখন বললাম এগুলোকে স্থানীয় মান বলে। তার মানে এককের স্থানীয় মান 1, দশকের স্থানীয় মান 10, শতকের স্থানীয় মান 100, হাজারের স্থানীয় মান 1000, অযুতের স্থানীয় মান 10,000। তাহলে কোনো সংখ্যা যদি হাজারের ঘরে মনে করো 7 আছে, তাহলে 7-এর স্থানীয় মান কত লিখবো? 7000। অযুতের ঘরে মনে করো 2 আছে, তাহলে 2-এর স্থানীয় মান কি? অযুত মানে 10,000, তাই 2-এর স্থানীয় মান হয়ে যাবে 20,000। ঠিক আছে, শতকের ঘরে মনে করো 5 আছে, তার মানে 5-এর স্থানীয় মান কত লিখবো? 500। তাহলে এইভাবে সংখ্যা বানাতে হবে আর স্থানীয় মানগুলি লিখতে হবে। তো চলো এবার পরপর অঙ্কগুলো যেগুলো আছে সেগুলো আমরা করতে থাকি। দেখো এবার একক, দশক, শতক, হাজার, অযুত দিয়ে দিয়েছে, এক একটা ঘরে তোমাকে বল বসিয়েছে। যেমন অযুতের ঘরে 2টো বল আর বাকি ঘরগুলো 0, তার মানে কি হবে? অযুতের ঘরে 2 হয়ে গেল, বাকি ঘরে 0, তার মানে এটাকে কি বলবো? অযুত মানে কি? 10,000, তার মানে 10,000-এর ঘরে আছে 2, তার মানে কি হয়ে যাবে? এটা অযুত আর হাজার মিলে হাজার হয়ে যাবে, তার মানে কত হয়ে যাবে? 20,000, তার মানে এটা হবে 20,000। এবার দেখো অযুতের ঘরে 5 আছে আর বাকিগুলো 0, তার মানে অযুত আর হাজার মিলে হাজার, তার মানে কত হাজার হবে? 50,000। ঠিক আছে, 50,000। আচ্ছা এটা দেখো অযুতের ঘরে আছে 6 আর হাজারের ঘরে আছে 2, তার মানে কত হবে? 6 × 10 = 2, 62, তার মানে এটা হবে 62,000। কেমন? দেখো এবার পরের অঙ্কগুলো, মানে যেই ঘরে যে কটা বল আছে সেই সংখ্যায় হয়ে যাবে। দেখো অযুতের ঘরে 6টা বল আছে, তাই 6, আর হাজারের ঘরে 4টে, তার মানে কী হবে? 64, 6 × 10 = 4, 64,000 হয়ে যাবে, এটা হবে 64,000। আর এই দেখো অযুতের ঘরে 7 আছে আর হাজারের ঘরে 3 আছে, শতকের ঘরে 2 আছে, তার মানে এইটা হয়ে যাবে 1000, 73,000। আর 2 মানে শতকের ঘরে মানে 200, 73,000, 200। আচ্ছা এখানে দেখো অযুতের ঘরে আছে 5টা বল, তার মানে 5, আর হাজারের ঘরে আছে 2, তার মানে হয়ে যাবে 52,000। আর শতকের ঘরে কিছু নেই মানে 0, দশকের ঘরে 3, আর এককের ঘরে 1, তার মানে 31, 52,000, 31। আচ্ছা দেখো পরের অঙ্কটা দেখো, অযুতের ঘরে 3 আছে, 3টে বল তাই 3, হাজারের ঘরে 7টা বল তাই 7, শতকের ঘরে 5টা বল তাই 5, দশকের ঘরে 2 তাই 2, এককের ঘরে 4টে বল তাই 4। তার মানে এটা কত হলো? অযুত আর হাজার মিলে হাজার, তাই 37,500 বা 524। সেটা তোমার কথায় লিখতে হবে। 37 দন্তা 6 চন্দ্রবিন্দু আকার হস্যই তৈরপালা হস্যি, তাহলে 37,524
24 চ বয় বয় হস্যি তালিবাস্য 24, ঠিক আছে। আচ্ছা এটা দেখো তোমাকে কথায় বলে দিয়েছে, সংখ্যায় বলে দিয়েছে ঘরটা সাজাতে হবে, তাহলে 60,000, তার মানে অজুদের ঘরে 6, তার মানে 1 2 3 4 5 6, হাজারের ঘরে কিছু নেই, একদম আছে 20, তার মানে দশকের ঘরে হবে দুটো বল, ঠিক আছে, হয়ে গেল। এটা হচ্ছে 36,500, তার মানে অজুদের ঘরে হবে 36 মানে কি 36,500, মানে 36,500 আর কিছু নেই, মানে দুটো শূন্য, মানে একক দশক শতক হাজার অজুদ 36,000, অজুদের ঘরে 3টে বল, হাজারের ঘরে 6টা বল, শতকের ঘরে 5টা বল আর কিছু নেই, তার মানে এটা অজুদ, এটা হাজার, এটা শতক, এটা দশক, এটা একক। যেভাবে লিখেছো সেভাবে এটা লিখতে হবে, আমি আর লিখলাম না, কেমন। এটা দেখো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা কথা বললে আমরা 9, এর আগে আমরা শিখেছি যে বৃহত্তম বললে 9 চলে আসে, ক্ষুদ্রতম বললে 1-এর পরে 0 চলে আসে, তাহলে যেহেতু 5 অঙ্কের বৃহত্তম বলেছে তাই 5টা 9 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অজুদের ঘরে 9টা বল, হাজারের ঘরেও 9টা বল, শতকের ঘরেও 9টা বল, দশকের ঘরেও 9টা বল, এককের ঘরেও 9টা বল। কী হবে এটা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, কথায় বললে কী হবে 99,999, ঠিক আছে। আচ্ছা 5 অঙ্কের ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম বললে আমরা কি শিখেছিলাম যে কটা ঘর বলবে সেই কটা থেকে 1 কমটা শূন্য হয়, মানে 1 কম শূন্য হয়, কীরকম 5 অঙ্কের বলেছে তাই 1-এর পরে 4টে শূন্য হবে, যদি 6 অঙ্কের বলতো 1-এর পরে 5টা শূন্য হতো, 7 অঙ্কের ক্ষুদ্রতম বললে 1-এর পরে 6টা শূন্য হতো, বোঝা গেল। তার মানে অজুদ আর হাজার মিলে হয় 1000, তাই 10,000 শুধু হবে এটা 10,000। তাহলে দেখো তোমাদের এই যে সংখ্যা বানানো এটা কমপ্লিট হয়ে গেল, এবার হচ্ছে স্থানীয় মানে বিস্তার করা। তো দেখো যে এক একটা ঘরে যে স্থানীয় মান, সেই স্থানীয় মানগুলো তোমাকে দিয়ে দিয়েছে, যেমন এটা এককের ঘর মানে 1, দশকের ঘর মানে 10, শতকের ঘর মানে 100, হাজারের ঘর মানে 1000, অজুদের ঘর মানে 10,000। আচ্ছা দেখো এটাকে প্রথমে স্থানীয় মানে বিস্তার করতে হবে, কীরকমভাবে দেখো অজুদের ঘরে 10,000 কটা আছে দুটো, তাই হয়ে যাবে 20,000, তাই হলো এটা 20,000, একক দশক শতক হাজার অজুদ। স্থানীয় মান একে অপরের সাথে যোগ হয়, তাহলে 1000 কটা আছে 4টে, তাই হয়ে যাবে কত 4,000, 100 কটা আছে 4টে, তাই হয়ে যাবে 400, 10 আছে 3টে তাই 30, আর 1 আছে 4টে তাই 4, তাহলে এগুলোকে বলা হয় স্থানীয় মান, মানে যেই ঘরে যা আছে সেগুলো তাদের স্থানীয় মান আকারে যোগ আকারে লিখতে হয়। তাহলে 20,000, এটাকে যদি আমরা সংখ্যায় লিখি তাহলে কী হবে দেখো অজুদের ঘরে 2, হাজারের ঘরে 4, শতকের ঘরে 4, দশকে 3, এককে 4, তার মানে এটাকে এবার কথায় লিখতে হবে, কীভাবে লিখবো 24,434, তাই না, হাজার আর অজুদ মিলে 1000, তাই 24,000, শতক মানে একাই শতক 434। এটা একইভাবে দেখো 10,000 কটা আছে 4টে, তাই হয়ে যাবে 40,000, যোগ 1000 কটা আছে 5টা, তাই হবে 5,000, 100 কটা আছে 5টা, তাই হবে 500, 10 কটা আছে 5টা, তাই 50, আর 1ও আছে 5টা, তাই 5। দেখো এটা হয়ে গেল 40,000, 5,000, 500, 50, 5। এটাকে যদি আমরা সংখ্যায় লিখি তাহলে কী লিখবো, প্রথমে 4 অজুদের ঘরে, হাজারের ঘরে 5, শতকেও 5, দশকেও 5, এককেও 5। এটাকে এবার কথায় লিখবো, অজুদ আর হাজার মিলে হয় 1000, তাই 45,555। একইভাবে এটা কি, এটা 20,000 আছে, যোগ 2,000 আছে, যোগ 1 2 3 মানে 6টা আছে, মানে 600, 10 3টে তাই 30, আর 1 3টে তাই 3। তাহলে এটাকে সংখ্যায় লিখলে কী হবে, অজুতে 2, হাজারেও 2, শতকে 6, দশকে 3, এককে 3, তার মানে অজুত আর হাজার মিলে 1000, তাই 22,633। বোঝা গেল। আচ্ছা এরপরে 31 নম্বর পৃষ্ঠা, আজকে স্থানীয় মানের অঙ্কগুলো এতটুকুই থাক, পরের দিন আমরা পরের নেক্সট পৃষ্ঠার থেকে আমরা অঙ্ক করা শুরু করব। তো ভিডিও আজকে এই পর্যন্ত ছিল, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের দাদার সাথে থেকো, আর তোমাদের বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করে দিও। তো আবার দেখা হচ্ছে নতুন একটি ক্লাস নিয়ে, ততক্ষণে ভালো থেকো, টাটা।